মধু তো আমরা সবাই কম বেশি চেখে দেখেছি, কিন্তু কল্পনা করুন তো এমন এক মধুর কথা যার একটি চামচই আপনাকে এক অন্য জগতে নিয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক চামচ মধু আর আপনি পৌঁছে যাবেন হ্যালুসিনেশনের এক অদ্ভুত দুনিয়ায়। দেখতে পাবেন এমন জিনিস যা বাস্তবে নেই, শুনতে পাবেন অলিক কণ্ঠস্বর, অথবা অনুভব করবেন এমন কিছু যা কেবল আপনার মনের গভীরে লুকিয়ে থাকা এক বিভ্রম। ভাবলেই কেমন যেন গায়ে কাঁটা দেয়, তাই না? আর একটু অতিরিক্ত আমাদের হৃদস্পন্দনের গতি ধীর করে দিতে পারে, যার কারণে পক্ষাঘাত বা এমনকি প্রাণহানিও ঘটতে পারে। আর ঠিক এই কারণেই ম্যাড হানিকে ইতিহাসে প্রথম জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। খ্রিস্টপূর্ব ৬৭ সালে রোমানরা ব্ল্যাক সি অঞ্চল আক্রমণ করলে পন্টাস রাজ্যের সৈন্যরা রাস্তার পাশে ম্যাড হানি রেখে দিয়েছিল। রোমানরা লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলে, নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং নিরস্ত্র অবস্থায় মারা যায়। স্বাগতম জানাই ফিউ মিনিটস উইথ সুমিত অনুষ্ঠানে। গল্পে ফিরে আসার আগে বলে রাখি, এটা কোনো বানানো কাহিনী নয়, এ একেবারেই বাস্তব। ইন্টারনেট থেকে রিসার্চ করে জানতে পারলাম এই মধু পৃথিবীর দুটি দেশ, তুর্কি ও নেপালে পাওয়া যায়। তুর্কি তো বেশ দূর হয়ে যাবে, তাই এই মধুর খোঁজে আমাদের নেপালেই যেতে হবে। আপনারা ভাবছেন এরোপ্লেনে ঝালমুড়িওয়ালা কোত্থেকে এলো? আরে আপনাদের এরোপ্লেনে পাঠিয়ে আমি তো ট্রেনে বাসে আসছি। আপনারা ল্যান্ড করে গেলে একটু নেপাল ঘুরে নিন, আমিও জাস্ট চলে এসেছি। তারপর ম্যাড হানির খোঁজে বেরিয়ে পড়ব। দেখুন, আপনারা যে এত কষ্ট করে নেপালের গুরুং গ্রামে পৌঁছেছেন, সেই আনন্দে গ্রামবাসীরা লোকনৃত্যের মাধ্যমে স্বাগত জানাচ্ছে। কাল সকালেই শুরু করব ম্যাড হানির সন্ধান। নেপালের সেই দূর দূরান্তের গ্রামগুলোতে গুটি কয়েক পরিবার আজও সেই বিপজ্জনক ম্যাড হানি সংগ্রহের কাজটা চালিয়ে যাচ্ছে। আর তাদের সেই বহু পুরনো ঐতিহ্যবাহী মধু সংগ্রহের পদ্ধতিটা জানেন, সেটা কিন্তু আজও একটুও বদলায়নি। মধু সংগ্রহের জন্য রওনা দেওয়ার আগে তারা তাদের দেবতাদের উদ্দেশ্যে একটা মুরগি বলি দিয়ে তারপর যাত্রা শুরু করে। মৌমাছির কামড় থেকে বাঁচার জন্য তারা বিশেষ মুখোশও ব্যবহার করে, তবে সেগুলো বেশিরভাগই নিজেরাই তৈরি করা। আর এটা পুরোটাই একটা টিম ওয়ার্ক, সবাইকেই একসাথে কাজ করতে হয়, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব থাকে। তবে সেই বিপজ্জনক মৌচাক ভাঙার কাজটা করে শুধুমাত্র সেই সব মানুষজন যারা অনেক অভিজ্ঞ আর সাহসী, কারণ এটা খুবই বিপজ্জনক। নেপালের দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র 2 সপ্তাহের জন্য এই বিরল মধু সংগ্রহ করা হয়। এই অসাধারণ মধুটি উৎপাদন করে বিশ্বের সবচেয়ে বড় মৌমাছি। 3 সেন্টিমিটার লম্বা এই প্রজাতি মৌমাছিগুড়ি সাধারণ মৌমাছির চেয়ে দ্বিগুণ বড়, এবং তাদের হুল এতটাই লম্বা যে সহজেই কাপড় ভেদ করতে পারে। হিমালয়ের বুক থেকে সংগ্রহ সেই অত্যন্ত মোহময় রোডোডেন্ড্রন ফুলের মধু, যার প্রতিটি ভোঁটায় লুকিয়ে থাকে এক অদ্ভুত শক্তি। এ যেন প্রকৃতির এক লুকানো রহস্য। এই মধুতে থাকে অত্যন্ত শক্তিশালী গ্রেয়ানোটক্সিন, যা আপনার ইন্দ্রিয়গুলোকে এমনভাবে বিকৃত করে দিতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই রহস্যময় হ্যালোসিনেশনের জগতে হারিয়ে যেতে পারেন আপনি, যেখানে আপনার কানে ভেসে আসতে পারে অদৃশ্য কণ্ঠস্বর, আর চোখের সামনে থেকে ধীরে ধীরে মিলিয়ে যেতে পারে চেনা পৃথিবীটা। এ এক অদ্ভুত সম্মোহনকারী অভিজ্ঞতা, যা প্রকৃতির এক গোপন রহস্যের ছোঁয়া দেয়। বিরল সেই ম্যাড হানি সংগ্রহ করার কাজটি যে এক মরণের খেলা, তা কে না জানে। মধু শিকারীদের জীবনত প্রতি মুহূর্তে হাতে নিয়ে চলা। নিরাপত্তারা কোথায়?
কখনো খাড়া পাহাড়ের ঢাল বেয়ে শত শত ফুট উপরে উঠতে হয়, আবার কোনো সময় অতল গভীরে নামতে হয়। আসলে এই পুরো পরিকল্পনাই হয় সেই মৌচাকের অবস্থানের উপর নির্ভর করে। আর সেই পাহাড়ের ঢালে ওঠানামার জন্য তাদের ভরসা শুধুমাত্র একখানা বাঁশ দিয়ে তৈরি দড়ির মই। এ যেন সাক্ষাৎ মৃত্যুকে চ্যালেঞ্জ করারই এক গল্প। বিশাল মধুমাছিদের অসংখ্য দংশন সহ্য করতে হয়। একজন মধু শিকারীর থেকে জানতে পারলাম প্রায় 200 জনেরও বেশি মধু শিকারী প্রাণ হারিয়েছেন। কিন্তু এটা তাদের পরম্পরা, তাই বিপদের ঝুঁকি নিতে তারা প্রস্তুত। বহুকাল ধরে স্থানীয় বাসিন্দারা সামান্য পরিমাণে ম্যাড হানি বিভিন্ন রোগের প্রতিকার এবং কামোদ্দীপক হিসাবে ব্যবহার করে আসছে। কিন্তু এর নিরাময় ক্ষমতা এবং বিষাক্ততার মধ্যে সীমাটি খুবই সূক্ষ্ম। পাহাড়ি ঢাল বেয়ে নামার জন্য তারা এক অদ্ভুত মই ব্যবহার করে, বাঁশের ফিতে দিয়ে তৈরি। মৌচাকটা যেখানে ঠিক সেখানে পৌঁছানোর জন্য কয়েকজন মিলে সাবধানে, খুব সাবধানে ধরে ধরে সেই মইটাকে আস্তে আস্তে, হ্যাঁ একদম আস্তে আস্তে পাহাড়ের ঢালে নামিয়ে দেয়। কয়েকজন গাছের কাঁচা পাতা পুড়িয়ে মৌচাকের নিচে ধোঁয়ার সৃষ্টি করছে। সেই ধোঁয়ার গন্ধে মৌমাছিগুলোর মনে ভয়ের আশঙ্কা। ওরা ভাবে হয়তো ওদেরকেই মধুর ঘরটা ছেড়ে যেতে হবে। তাই আক্রমণ না করে ওরা তখন ব্যস্ত হয়ে পড়ে মধু খেতে। আর এই ধোঁয়ার কারণে ধীরে ধীরে মৌমাছিগুলো শান্ত হয়ে যায়। আর ঠিক এরপরই শুরু হয় সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, যার জন্য মধু শিকারীরা তো বটেই, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। মই বেয়ে দুজন মানুষ দুটো বাঁশ হাতে করে সেই কাঙ্ক্ষিত মৌচাকের একদম কাছে পৌঁছে গেল। নিচের জন একটি বাঁশের তৈরি ঝুড়ি ঠিক মৌচাকের নিচে মেলে ধরল, আর উপরের জন সাবধানে ধীরে ধীরে বাঁশের খোঁচা দিয়ে মৌচাকের অংশগুলো ভাঙতে শুরু করলো। দেখতে দেখতে অসংখ্য মৌমাছি যেন পাগলের মতো তাদের দিকে তেড়ে আসতে লাগলো। মৌমাছিদের ঝাঁকের হাত থেকে বাঁচতে তারা যত্নের সাথে উপযুক্ত পোশাক পরেছিল ঠিকই, কিন্তু তারপরেও সেই পোশাক ভেদ করে মৌমাছির বিষাক্ত দংশন থেকে তারা নিজেদের পুরোপুরি রক্ষা করতে পারল না। মৌমাছির কামড়ে তাদের হাত পাগুলো ফুলে ঢোল হয়ে যায়। আর ঝুড়ি যখন মৌচাকে ভর্তি হয়ে যায়, তখন ওই ঝুড়ি সাবধানে দড়ি দিয়ে উপরে তুলে নেওয়া হয়। বাঁশের তৈরি একটা ছাকনির মতো জায়গায় ভাঙা মৌচাকগুলোকে রেখে ধীরে ধীরে চাপ দেওয়া হয়, আর ছাকনি থেকে চুয়ে চুয়ে পড়তে থাকে ম্যাড হানি। এবার এলো সেই মাহেন্দ্রক্ষণ, টেস্ট করার পালা সেই রহস্যময় ম্যাড হানি। সযত্নে বাঁ হাতে কয়েক ফোঁটা ম্যাড হানি তুলে নিলাম। ডান হাতের তর্জনী আঙুলে একটুখানি আলতো করে মাখিয়ে কেমন একটা সন্দেহ আর অপার কৌতূহল নিয়ে ধীরে ধীরে জিভে ছোঁয়ালাম। কেমন যেন একটা কষাটে মিষ্টি স্বাদ, অদ্ভুত। অবিশ্বাসে আরেকবার জিভে দিলাম। এই স্বাদ ঠিক চেনা নয়। আস্তে আস্তে মুখের ভেতরটা জ্বালা দিতে শুরু করলো। মনে হলো যেন একসাথে বেশ কয়েকটা লবঙ্গ মুখে দিয়ে চিবিয়ে ফেলেছি। তেমনই এক তীব্র দহন। বাঁ হাতের মধুটা চেটে পুটে শেষ করে ফেলেছি। ঠিক তখনই কে যেন ইশারায় থামিয়ে দিল আমায়। বলল, আর নয়, এবার একটু জিরিয়ে নাও। তারপর দেখিয়ে দিল বসার জায়গাটা। আমিও চুপটি করে বসে পড়লাম এক পাশে, তাকিয়ে রইলাম ওদের কাজকর্মের দিকে। কানে ভেসে আসছিল ওদের কথার টুকরো টুকরো অংশ, কিন্তু কি যে বলছিল ওরা তার কিছুই যেন ঢুকছিল না মাথায়। শুধু কিছু ধ্বনি, কিছু সুর, যা এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল চারপাশে। চোখ দুটো যেন আর খুলে রাখতে পারছিলাম না। আস্তে আস্তে বুঝে আসছিল। মনে হচ্ছিল কতদিন যেন ঘুমোইনি, শরীরটা চাইছে শুধু একটু বিশ্রাম। ঠিক সেই মুহূর্তে একজনের জোরালো ঝাঁকুনিতে আমার ঘোর ভাঙল। ধর ফুরিয়ে তার দিকে তাকালাম। দেখলাম সে আমাকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু অদ্ভুত এক ঘোরের মধ্যে ছিলাম আমি। তার কথার একটা অক্ষরও যেন আমার কানে ঢুকছিল না। কিছুই বুঝতে পারছিলাম না সে কি বলছে। লোকটির হাতে দেখলাম একটা কাগজের থালা। থালায় ধবধবে সাদা ভাত দেওয়া আছে,
ঠিক তার পাশে তরকারি। দেখে মনে হলো যেন সেই লোকটির চোখে মুখে এক অদ্ভুত আমন্ত্রণ। হাত বাড়িয়ে বলছে, এসো একসাথে খাই। সেই দৃশ্যটা আমার মনে গেঁথে রইল। বাড়িয়ে দেওয়া হাত থেকে থালাটা নিয়ে নিলাম। তারপর গরম গরম ভাতের সাথে সেই তরকারিটা মেখে মুখে দিলাম। প্রথম গ্রাসেই বুঝলাম স্বাদটা ভারী ভালো। তৃপ্তি ভরে খাচ্ছিলাম, যখন চিবোতে চিবোতে হঠাৎ দাঁতে একটা শক্ত জিনিস ঠেকল। বার করে দেখি সেটা ছিল মুরগির একটা হাড়। পেট ভরে খেয়ে আবার গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুমিয়েছিলাম যে কতক্ষণ তা আমার খেয়াল নেই। আবার যখন জ্ঞান ফিরল, মনে হলো কেউ আমাকে ঝাঁকাচ্ছে। চোখ মেলে তাকাতেই পরিষ্কার শুনতে পেলাম, বাবু, আভি তবিয়তে ঠিক হ্যায়, যা পাওগে? আমি তক্ষুনি উঠে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছি, যেতে পারবো। বাজারে এই ম্যাড হানির মাত্র 200 গ্রামের মূল্য প্রায় 30,000 টাকা। কিন্তু কি বিড়ম্বনার বিষয়, জীবনের এত ঝুঁকি নিয়ে এই মধু শিকারীদের কপালে জোটে তো খুব সামান্যই। তবে এই বিড়ম্বনার শুধু এই মধু শিকারীদের সাথে নয়, এটা প্রায় প্রত্যেক চাষির সাথেই ঘটে। তাই তো আমার সম্পূর্ণ উপস্থাপনাটি সমস্ত চাষি ভাইদের জন্য নিবেদিত। আপনাদেরও যদি মনে হয় আপনাদের জীবনে চাষিদের ভূমিকা আছে, তাহলে আপনারাও একটা লাইট দিয়ে তাদের সম্মান জানাতে পারেন। এখন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন আর আনন্দে কাটাবেন। টাটা।